ইভান বলল, আমরা ভুলের মধ্যে এত বছর পার করেছি সানা। এত বছর তোমার বাবা আর ভাইকে খুনি মনে করে এসেছি। আসল খুনি তো সুলতান মুন্সি। সানায়া তাচ্ছিল্যে সুরে বলল, আর সাবা আপু সেই ঘরের বিয়ে করার জন্য মরিয়া হয়ে যাচ্ছিল। শাহেদ মির্জা বের হয়ে ইভানকে সানায়ের সাথে দেখে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন। ইভানও তাকে দেখে উঠে দাঁড়ালো। কিছুক্ষণ পর তিনি ইভানকে পাশ কেটে চলে গেলেন। এদিকে অরুণিকা আর তাহমিদকেও হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তুর্যের জন্য রক্তের ব্যবস্থা করায় আহনাফ অরুণিকার সাথে দেখা করতে কেবিনে ঢুকে। অরুণিকার পাশে আরাফ আর ইমন বসেছিল। আহনাফকে দেখে তারা উঠে দাঁড়ায়। আহনাফ অরুণিকার দিকে তাকিয়ে প্রশান্তির হাসি দেয়। আরাফ ইমনকে ইশারায় বাইরে যেতে বল। ইমন আর আরাফ বেরিয়ে আসে। তারা বেরোতেই আহনাফ অরুণিকাকে শক্ত করে জড়িয়ে ধরে। অরুণিকার পুরো শরীরে ব্যথা, তবুও সে কোনো শব্দ করল না। কেন যেন আহনাফে জড়িয়ে ধরাতে তার মনের অস্থিরতাটা কেটে গেল। আহনাফ অরুণিকার গালে আর কপালে ঠোঁট ছোঁয়ালো। তার হাতটা শক্ত করে ধরে হাতে ভালোবাসার স্পর্শ দিল। হঠাৎই আহনাফের চোখ থেকে এক ফোঁটা অশ্রু গড়িয়ে অরুণিকার হাতে পড়ে। অরুণিকা আহনাফের দিকে হাত বাড়িয়ে দিয়ে বল, আমার কিছু হয়ে গেলে তুমি কি কাঁদতে? আহনাফ অরুণিকার এক হাত ধরে অন্য হাতে অরুণিকার সামনে আসা চুলগুলো আঙ্গুল চালাতে চালাতে বলে, জানি না কি করতাম, কিন্তু এই কয়েক ঘন্টা আমার উপর দিয়ে কি ঝড় গেছে তা আমি প্রকাশ করতে পারবো না। আমি এটা বুঝে গেছি, তুমি আবার খুব শখের মানুষ, যেই শখ হারিয়ে গেলে মানুষ পাগল হয়ে যায়। অরুণিকা আহনাফের হাত নিজের দিকে টেনে এনে বলে। আবার একটু জড়িয়ে ধরবে? আহনাফ মুচকি হেসে অরুণিকাকে জড়িয়ে ধরে। অরুণিকা বলে, একটু আস্তে ধরো, আমার পিঠে অনেক ব্যথা। আহনাফ আলতো হাতে অরুণিকার পিঠে হাত রাখে। অরুণিকা চোখ বন্ধ করে। কয়েক ঘন্টা পর সে আহনাফের বুকে শান্তি খুঁজে পেয়েছে। এদিকে শাহবাজ খান অরুণিকাকে দেখতে এসে আহনাফের বুকে অরুণিকাকে দেখে মুচকি হাসে। তিনি আবারও রুম থেকে বেরিয়ে আসে। আরাফকে বলে, তুমি ঠিক বলছো, অরুর জন্য আহনাফের চেয়ে ভালো ছেলে হবে না। তবে আমার ওকে তেমন ভদ্র মনে হয়নি, তাই আমি এই বিয়েতে রাজি ছিলাম না। আরাফ বলল, আঙ্কেল, আমরা ভাবতাম আপনিই খুনি ছিলেন, সব প্রমাণ আপনার বিরুদ্ধে ছিল। পরে জানলাম সুলতান মুন্সি আপনার নাম ব্যবহার করে এত কিছু করেছে। আহনাফের রাগটা তো স্বাভাবিক, এমনই হওয়ার ছিল। তবে ও আসলেই একটু রাগী মেজাজের, কিন্তু ওর মনটা অনেক ভালো। শাহবাজ খান তার সামনে শাহিদ মির্জাকে দেখে চুপ হয়ে যান। সাইলের মৃত্যুতে তিনি স্ত্রী কন্যাদের সামনে না কাঁদলেও আড়ালে দাঁড়িয়ে কেঁদেছেন। শাহবাজ খান তার কাছে এসে তার কাঁধে হাত রেখে বলেন, সুলতান মুন্সি এই কাজ করছে, ওকে গ্রেপ্তার করা হয়েছে। মৈত্রীদেরও সেই হত্যা করছিল। তার সাথে আবরান তালুকদার ও রহমতুল্লাহ জড়িত ছিল। শাহিদ মির্জা দীর্ঘশ্বাস ফেলে বলে, রহমত এই কাজ করেছে, মৈত্রীরা তো তাকে আশ্রয় দিয়েছিল। বেঈমান লোকদের আশ্রয় দেওয়ার তাদের ভুল হয়েছিল। এসব মানুষের জন্য বিশ্বাস শব্দটাও আজকাল খুব হালকা হয়ে গেছে। আমার ছেলেকে মেরে মুন্সি আর রহমত প্রতিশোধ নিয়ে নিয়েছে। ওদের শাস্তি পেতে হবে, খুব কড়া শাস্তি। আহত নিহত কোনো মানুষের ভিড়েই ইমানকে খুঁজে পাওয়া গেল না। উদ্ধার কর্মীরা তাদের উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। এদিকে সুলতান মুন্সি পাগলের প্রলাপ বকছেন, বারবার বলছেন তার ইমানকে একটু দেখলেই হবে, কিন্তু ইমানের তো কোনো খোঁজই পাওয়া যায়নি। এদিকে মুর্শিদ জুবাইর এসে তাহমিদকে তার বাসায় নিয়ে গেলেন। নিজের মামার পরিবারের সবার সাথে দেখা করে তাহমিদের অনেক ভালোই লাগলো। মামি তাকে নিজ হাতে খাইয়ে দিলেন। তাহমিদ মামির হাত ধরে বলে, এতদিন পর মনে হচ্ছে শান্তিতে কিছু খাচ্ছি। মামি মুচকি হাসে। তাহমিদ মাউসিয়াতকে ফোন করে। ভিডিও কলে শতাব্দীকে দেখলো। এতক্ষণ শতাব্দীর মনটা ছটফট করছিল। সে তাহমিদকে দেখে প্রশান্তির হাসি দেয়। এরপর মাউসিয়াত বলে, ইমন আমাদের নিতে আসবে না? তাহমিদ বলল, হ্যাঁ, আহনা পরুণিকাকে বাসায় নিয়ে গেছে। ইমনও ওদিক থেকে এসে তোমাদের নিয়ে যাবে। তুর্যের এখন কি অবস্থা? ভালো, ডাক্তার বলেছে আশঙ্কা মুক্ত, রিলিজ দিতে সময় লাগবে। ইভান আর আরাপ ওখানেই আছে। তুর্যের জ্ঞান ফিরতে উপমাকে পাশে দেখে তার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। উপমা তুর্যের হাত ধরে বলে, আমি তোমার পাশে আছি তুর্য। তুর্য কথা বলার মতো শক্তি পাচ্ছে না। সে শুধু হুম শব্দ করে। উপমা আবারও বলে, আমি তোমাকে ছেড়ে আর কোথাও যাব না।
এখন থেকে সবসময় তোমার পাশেই থাকবো। তুর্য মুচকে হাসে। উপমার বাবা মা কেবিনে এসে তুর্যের মাথায় হাত বুলিয়ে দেন। মিসেস জুলেখা বলে, আল্লাহর কাছে শুক্রিয়া, তিনি আমাদের ছেলেকে আমাদের কাছে ফিরিয়ে দিয়েছেন। তাড়াতাড়ি সুস্থ হয়ে কিন্তু বাসায় ফিরতে হবে বাবা। আমরা তোমার সুস্থ হওয়ার অপেক্ষায় আছি। এদিকে 1 সপ্তাহের মধ্যেই উদ্ধার কাজ শেষ হলো। ইমানকে আর পাওয়া গেল না। অনেকের বিচ্ছিন্ন হাত পাও পাওয়া গেছে, কিন্তু ইমান বেঁচে আছে নাকি মারা গেছে এটা শুধুই প্রশ্ন থেকে গেল। সুলতান মুন্সি তার পাপ স্বীকার করেছেন। সুলতান মুন্সি কাঠগড়ায় দাঁড়িয়ে একে একে সব বলতে লাগলো। আমি খুনি, আমি মৈত্রীদের হত্যা করেছিলাম। আমাকে সাহায্য করেছিল আরবান তালুকদার আর রহমাতুল্লাহ। আমার ছোট ভাই সেজান মৈত্রীদের মেয়েকে ভালোবাসতো। মেয়েটার নাম আরুপা ছিল। আমরা গরিব ছিলাম, তাই তারা তাদের মেয়েকে আমাদের ফায়ের সাথে বিয়ে না দিয়ে বাস্কার গ্রুপের এমডি রিয়াজুর রহমানের সাথে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। আরুপা সেজানকে খুব ভালোবাসতো, তাই সে আত্মহত্যা করে ফেলে। আর ওর মৃত্যুর জন্য মৈত্রীরা আমার ফাইকে দায়ী করে, তাকে গ্রেফতার করিয়ে মারধর করে। তারপর একদিন তাকে মৈত্রী মেনশনে নিয়ে যায়, সেখানেও অনেক অপমান করে। আমার ফাইটা অনেক আবেগী ছিল, এসব সহ্য করতে না পেরে সেও আত্মহত্যা করে ফেলে। মৈত্রীদের এত ক্ষমতা ছিল যে আমার ফাইল লাশটাও আমাকে ধরতে দেয়নি, তাই আমি মৈত্রীদের নিশ্চিহ্ন করার সিদ্ধান্ত নিয়েছিলাম। তারপর আরবানের সাথে মিলে এই কাজ করেছি। রহমতুল্লাহ কাঠগড়ায় দাঁড়িয়ে আছেন। তিনি বললেন, অনেক বছর আগে আমি মির্জাদের সাথে কাজ করতাম, কিন্তু তারা আমার উপর মিথ্যা অভিযোগ দিয়ে আমাকে বের করে দেয়। আমি অনেক সম্মান নিয়ে চলতাম। মির্জা সাহেবের এমন অভিযোগের জন্য আমি অনেক অপমানিত হয়েছিলাম। আমার ছেলে অসুস্থ ছিল, আমার মা অসুস্থ ছিল, তারা আমার অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছিল। শাহেদ মির্জা আমাকে রাস্তায় নামিয়ে দিয়েছিল। তখনই মৈত্রী কোম্পানির আলিম হোসেন আমাকে সাহায্য করেছিলেন। ওদের কোম্পানিতে কাজ দিয়েছেন। ওদের কোম্পানির কাজ একটু ব্যতিক্রম ছিল, আমি বুঝতে পারতাম না। এরপর আমার কারণে ওদের লস হয়ে যায়, তাই ওরা আমাকে কাজ থেকে বাদ দিয়ে দেয়, কিন্তু মাসে মাসে টাকা দিত। এদিকে আরবান তালুকদারের সাথে আরহাম চৌধুরীর ঝামেলা ছিল। উনি চৌধুরীদের ক্ষতি করার সুযোগ খুঁজছিলেন, আর তিনি আমাকে একটা অফার দেন। আমি প্রথমে খুনের ব্যাপারে জানতাম না, শুরুতে চৌধুরীর উপর নজর রাখার কাজ পেয়েছিলাম। আরবান তালুকদার অনেক টাকা অফার করেছিলেন, তাই আমি লোভ সামলাতে না পেরে রাজি হয়ে যাই। আমি জানতাম জুবাইর করিম চৌধুরীর সাথে মুর্শিদ সাহেবের অনেক ওঠা বসা হয়, তাই আমি মুর্শিদ সাহেবের ও প্রিয় হওয়ার চেষ্টা করতে লাগলাম। তারপর সেই রাতের পরিকল্পনাটা বাস্তবায়ন হলো। সুলতান মুন্সি আবারও বললেন, আমি সবাইকে মেরে ফেলতে চেয়েছিলাম। পরে জানলাম ওদের 6 জন ছেলে আর একটা মেয়ে এখনও বেঁচে আছে। মুর্শিদ জুবাইর সেদিন রহমাতুল্লার মাধ্যমে তাদের সিলেট পাঠিয়ে দেন। আমি যখন জানলাম, ওখানে গিয়ে ওদের মারতে চেয়েছিলাম, কারণ ওরা সবাই মরলেই আমার ভাইয়ের আত্মা শান্তি পেত। কিন্তু আরবান ওদের মারতে দেয়নি। রহমাতুল্লাহ চেয়েছিল ওদের বাঁচিয়ে রাখতে, এদের দিয়েই মির্জাদের হত্যা করাতে, কারণ মিডিয়া মির্জাদের নিয়েই গুজব ছড়িয়েছিল। আরবান যখন জানলো অরুণিকার নামে অর্ধেক সম্পত্তি লেখা আছে, সে চাইছিল মেয়েটা বড় হলেই ওকে নিজের ছেলের বউ বানিয়ে সব সম্পত্তি লিখে নেবে। এবার রহমতুল্লাহ বললেন, এরপর মুর্শিদ সাহেবের কথায় আমি তাদের কলকাতায় পাঠানোর ব্যবস্থা করি, কিন্তু ইচ্ছা করে আমার ভাইয়ের পাশেই তাদের বাসা ঠিক করে দেই, যাতে সালে ওদের উপর নজর রাখতে পারে। সালে জানতো না আমি খুনের সাথে জড়িত ছিলাম, কিন্তু আমার উদ্দেশ্য ভালো ছিল না, এটাও জানতো। এরা 6 জন আমার ভাইকে অনেক সম্মান করত। আমার ভাইয়ের স্ত্রী সোরাইয়া নিজের ছেলের মতোই ভালোবাসতো ওদের। অরুণিকা তো তার খুব প্রিয় ছিল। সোরাইয়া যখন সব জানলো, সাহেল আমাকে আর সহ্য করতে চাইছিল না, তখন রাহেলাকে মাওসিয়াতে বাসার কাজের লোক হিসাবে পাঠিয়ে ওদের সব তথ্য নিয়েছিলাম। এবার সুলতান মুন্সি বললেন, আমার বড় ছেলে ইসমাম সাবাকে ভালোবাসতো। সাহেদ মির্জার কাছে প্রস্তাব নিয়ে যাওয়ার পর সে আমাদের উল্টোপাল্টা শুনিয়ে দিল। এই দেশে ক্ষমতার খুব দাম, তাই এই ক্ষমতা দিয়েই
ওদের শেষ করে দিতে চেয়েছি। তাই সাহিল মির্জাকে মারার জন্য, মির্জা গ্রুপকে ধ্বংস করার জন্য এই পরিকল্পনা করেছিলাম। ভেবেছি এই হামলার জন্য মৈত্রী সন্তানদের ফাঁসিয়ে দেব, কারণ ওরাই মির্জাদের আসল শত্রু। কিন্তু এর আগেই আমার ছেলে ইমান আমাকে ফাঁসিয়ে দিয়েছে। ইমনের কথা উঠতে সুলতান মুন্সি ডুকরে কেঁদে ওঠেন। 15 বছর আগের গণহত্যা, আর 15 বছর পর আবার এতগুলো মানুষকে হত্যার জন্য সুলতান মুন্সি আর রহমতুল্লাহর ফাঁসির রায় হলো। রায় হওয়ার পর 6 জনই কোর্ট থেকে বের হয়ে আসে। শাহেদ মির্জা তাদের দেখে পুরনো রেশারেশির জন্য ক্ষমা চাইলেন। শাহবাজ খান মির্জা সাহেবকে সান্ত্বনা দিয়ে বললেন, আপনার এখন 6 জন ছেলে আছে, নিজেকে একা ভাববেন না। সাহিল যেখানেই আছে ভালো থাকবেন ইনশাল্লাহ। মৈত্রী বাড়িতে আজ অনেক বছর পর লোকের সমাগম হয়েছে। 6 জন মিলে এলাকায় যত পরিত্যক্ত বাড়ি ছিল সেগুলো নিজ উদ্যোগে পরিষ্কার করিয়ে মালিকদের আবার ফিরিয়ে আনার ব্যবস্থা করেছে। আর মালিকের অবর্তমানে তাদের সন্তানদের চাবি বুঝিয়ে দিয়ে নিজেদের পৈতৃক বাড়িগুলো আবার পুনর্নির্মাণের কাজ হাতে নিয়েছে। যদিও তাদের সেখানে থাকার কোনো ইচ্ছে নেই, তারা শুধু মৈত্রী ম্যানশনকে তাদের কোম্পানির কাজে ব্যবহার করবে। সেখানেই তাদের প্রধান অফিসটা থাকবে। কিন্তু তাদের ঠিকানা তো এখন টুইঙ্কেল হাউস। যদিও তারা বন্ধু, তবুও 6 জনই সিদ্ধান্ত নিয়েছে মৃত্যু পর্যন্ত তারা একসাথে একই বাড়িতেই থাকবে। সেই সিদ্ধান্ত থেকেই টুইঙ্কেল হাউস উপরে আরও 2 তলা বানানোর জন্য কথাবার্তা চলছে। কারণ ইমনের পরিবার বড় হচ্ছে, কিছুদিন পর উপমা আর তুর্যের পরিবারও বড় হবে। ইভান বিয়ে করতে পারে, তাই তারা আলাদা ঘরের ব্যবস্থা করছে। উপমার বাবা মাকেও টুইঙ্কেল হাউসে নিয়ে আসা হয়েছে। তাদের যেহেতু বয়স হয়েছে, এদিকে আদিল আর উপমা ছাড়া তাদের তো কেউ ছিল না। আর এখন তো আদিলও নেই, তাই তুর্যও তাদের নিয়ে এসেছে। এদিকে সুলতান মুন্সি আর রহমতুল্লাহর একই মাসে 2 সপ্তাহের ব্যবধানে ফাঁসি হয়ে গেল। সালে আলী আর সুরাইয়া সেই সূত্রে দেশে এসেছে। সুরাইয়া নিজের ভাসুরের কৃতকর্মের জন্য লজ্জিত। সালে আলীও 6 জনের কারো সাথেই চোখ মেলাতে পারছে না। কিন্তু অরুণিকা সব মান ভেঙে সুরাইয়াকে দেখে জড়িয়ে ধরে। সুরাইয়া অরুণিকার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগে, বাবুন সোনা, আমি তোমার জন্য কত দোয়া করেছি জানো? আল্লাহ আমার বাবুনটার যাতে কোনো ক্ষতি না হয়। দেখেছো, আল্লাহ ন্যায় বিচার করেছে। তারপর তিনি অরুণিকার থুতনি ধরে বলে, বাবুনের তো দেখছি রাজপুত্রের সাথে বিয়ে হয়েছে। আহনাব কথাটা শুনে হালকা হাসে। কেন যেন তারা 6 জনের কেউ সালে আলী আর সুরাইয়ার দিকে এগিয়ে আসার সাহস পেল না। সালে আলী আর সুরাইয়া তো কলকাতার মতো অচেনা শহরে তাদের 6 জনকে পথ দেখিয়েছিল। তাদের অবর্তমানে অরুণিকার দেখাশোনা করেছিল। তবুও যত যাই হোক, হেরা রহমতুল্লাহর আত্মীয়। এদিকে কয়েক সপ্তাহ পর আহনাফ আর অরুণিকার বিয়ের আনুষ্ঠানিক আয়োজন শুরু হয়ে গেল। টুইঙ্কেল হাউস 1 সপ্তাহ আগে সেজে গুজে দাঁড়িয়ে আছে। মরিচ বাতি, ঝাড়বাতি, দামি দামি সব বাতি লাগিয়ে পুরো এলাকা সাজিয়ে ফেলেছে আরাফ, তুর্য আর ইভান। শুধু ফুলের সাজসজ্জাগুলো বিয়ের আগের দিন করবে। এদিকে আহনাফ সকালে অরুণিকার রুমের সামনে এসে দরজায় টোকা দেওয়ার আগে অরুণিকা দরজা খুলে দিল, যার ফলে আহনাফের হাতটা অরুণিকার নাকের সাথে ধাক্কা খেল। অরুণিকা নাকে হাত দিয়ে আহনাফকে জোরে ধাক্কা দিয়ে অভিমানী সুরে বলে, তুমি সব সময় আমাকে মারো। আহনাফ দেয়াল ধরে নিজেকে সামলে নিয়ে বলে, এই তুমি আমাকে এভাবে ধাক্কা দিলে কেন? তুমি কি ভুলে যাচ্ছ আমি তোমার বর? রেসপেক্ট করো আমাকে। অরুণিকা মুখ বাঁকিয়ে রুমে ঢুকে বলে, রেসপেক্ট করতে আমার বইয়ে গেছে, আগে বলো কেন এসেছো। আহনাফ ভ্রু কুচকে বলে, তোমার লাল শাড়ি আছে? অরুণিকা কোনা চোখে আহনাফের দিকে তাকিয়ে বলে, তুমি শাড়ি পরবে? কথাটা বলে আহনাফের উত্তরের অপেক্ষা না করে অরুণিকা হাসতে লাগে। আহনাফ রাগী দৃষ্টিতে অরুণিকার দিকে তাকায়। সে আলমারি খুলে বলে, হ্যাঁ, আকদের শাড়িটাই আছে, আর কোনো লাল শাড়ি নেই। আহনাফ কিছু না বলে হনহনিয়ে বেরিয়ে গেল। বিকেলে একটা প্যাকেট নিয়ে আহনাফ অরুণিকার ঘরে এসে বলে, কাল সকালে এই শাড়ি পরে তৈরি হয়ে থাকবে। অরুণিকা প্যাকেট খুলে দেখে লাল রঙের শাড়ি। সে মুচকি এসে ধন্যবাদ দেওয়ার আগে আহনাফ বেরিয়ে গেল। আর আহনাফকে আবারও হনহনিয়ে চলে যেতে দেখ সে আহনাফের যাওয়ার পানে হা করে তাকিয়ে রয়। পরের দিন ঠিক 8টায় অরুণিকা শাড়ি পরে তৈরি হয়ে নিচে নামে। তাকে দেখে আহনাফ ভুবন ভোলানো হাসি দেয়। অরুণিকা নিজেও জানে না সেই হাসির মাঝে কি ছিল। সে শুধু অবাক হয়ে আহনাফের দিকেই তাকিয়েছিল। আহনাফ বাইক স্টার্ট দিতে অরুণিকা আহনাফকে ধরে বসে আর বলে,
আজকে কি কোনো প্রোগ্রাম আছে? আহনাফ কোনো উত্তর দিল না। সে চুপচাপ বাইক চালাচ্ছে। অনেকক্ষণ তারা চুপ করেই আছে। অরুণিকা আহনাফের পিঠে মাথা হেলিয়ে চোখ বন্ধ করে বসে আছে। আজকাল আহনাফের সবকিছুই তার ভালো লাগে। কেন ভালো লাগে সে নিজেও জানে না। এই মুহূর্তে আহনাফের গায়ে আতরের গন্ধটাই তাকে মোহিত করে তুলছে। সে চোখ বন্ধ করে সেটা অনুভব করছে। অনেকক্ষণ পর আহনাফ বাইক থামায়। অরুণিকা চোখ খুলে আশেপাশে তাকায়। রাস্তাঘাট সে তেমন একটা চেনে না, তাই আহনাফের হাত ধরে সে যেদিকে নিয়ে যাচ্ছে অরুণিকাও সেদিকেই যাচ্ছে। কিছু দূর যাওয়ার পর আহনাফ বলে, চোখ বন্ধ করো, একটা সারপ্রাইজ আছে। অরুণিকা চোখ বড় বড় করে আহনাফের দিকে তাকিয়ে বলে, সত্যি? চোখগুলো ফুলিয়ে ফেলতে বলিনি, বন্ধ করতে বলেছি। অরুণিকা ঠোঁট ফুলিয়ে মিনমিনিয়ে বলে। অ্যাটিটিউড। আহনাফ এবার তার রুমাল দিয়ে অরুণিকার চোখ বেঁধে দিতে দিতে বলে, চোরামি করলে সারা জীবন আফসোস করতে হবে, তাই ফাঁকি দিয়েও দেখার চেষ্টা করবে না, কিন্তু চোখটা বন্ধই রাখবে। অরুণিকা একগাল হেসে চোখ বন্ধ করে। সে আহনাফের হাত ধরে এক পা হাঁটছে আর সিঁড়ি বেয়ে নামছে। কিছু পথ আহনাফের কোলে চড়েই সে পার করেছে। অরুণিকা এবার বিরক্ত হয়ে বলে, মাটির ভেতরে চলে যাচ্ছ নাকি? এত সিঁড়ি কেন সামনে? আহনাফ তাকে নামিয়ে দিয়ে তার ঠোঁটে আঙ্গুল রেখে তাকে চুপ করিয়ে দিয়ে বলে। কিছু শুনতে পাচ্ছ? অরুণিকা মনোযোগ দিয়ে শুনে বলে, পাখির আওয়াজ আর পানির আওয়াজ। আহনাফ পেছন থেকে অরুণিকার চোখটা খুলে দিয়ে বলে। এবার চোখ খুলে দেখো। অরুণিকা চোখ খুলে সামনে ঝর্ণা দেখে এক সিঁড়ে নামতে গিয়ে পিছলে পড়ার আগে আহনাফ তার হাত ধরে ফেলে আর বলে, বানরের মতো লাফাচ্ছ কেন? জায়গাটা পিচ্ছিল, দেখছো না? অরুণিকা আহনাফের হাত ধরে ঝর্ণার কাছে আসে। অরুণিকা কিছুক্ষণ ঝর্ণার দিকে তাকিয়ে আহনাফের দিকে তাকায়। আহনাফ তার হাত ধরে এক পা সামনে এগোতে লাগলো। এরপর একদম ঝর্ণার পাশে থাকা পাথরের উপর অরুণিকা দাঁড় করিয়ে আহনাফ বলে, আমি তোমার সব স্বপ্ন পূরণ করতে চাই অরু। আহনাফ একটা রিং এগিয়ে দিয়ে বলে, তুমি কি এবার অতীত ভুলে নিজ ইচ্ছায় আমার কাছে একটা নতুন জীবন শুরু করতে চাও? অরুণিকা হাত এগিয়ে দিয়ে মাথা নেড়ে হ্যাঁ বলে। আহনাফ তার হাতে রিংটা পরিয়ে দেয় আর পাথরের উপর উঠে দাঁড়ায়। ঝর্ণার পানি পাথরের সাথে আঘাত পেয়ে তাদের ভিজিয়ে দিচ্ছে, আর সেই পানির ফোঁটা আহনাফের মুখের একপাশে বিন্দু বিন্দু কণার মতো জমে উজ্জ্বল হয়ে উঠেছে। অরুণিকা হুট করে তার গালে হাত রেখে সেই পানির কণাগুলো স্পর্শ করে বলে, তুমি আমার ওই কথাটা মনে রেখেছো? আহনাফ মুচকি হেসে বলে, তোমার সব কিছুই আমার মনে থাকে। অরুণিকা মাথা নিচু করে মলিন মুখে বলে, ওদিন যা বলেছি তাও? আহনাফ অরুণিকার মলিন মুখটা দেখে হালকা হেসে বলে, শুধু ঝাঁঝালো কথাগুলো ভুলে যাই। অরুণিকা মুচকি হেসে আহনাফকে বলে, আমি কি এখন তোমাকে জড়িয়ে ধরবো? আহনাফ ভ্রু কুচকে বলে, আমি তো তোমারই মানুষ, অনুমতি কেন নিচ্ছ? অরুণিকা আহনাফকে শক্ত করে জড়িয়ে ধরে। এবারও সে খুব শান্তি পাচ্ছে। আহনাফের বুকে এত শান্তি কেন সে বুঝে উঠতে পারে না। তাহলে কি সে আহনাফকে ভালোবেসে ফেলেছে? কারণ সে শুনেছে একমাত্র প্রিয়জনের বুকে খুব শান্তি পাওয়া যায়। আহনাফ হয়তো ধীরে ধীরে তার খুব প্রিয়জন হয়ে উঠেছে, আর এই প্রিয়জন সব প্রিয়জন থেকে আলাদা। আজ আহনাফ আর অরুণিকার বিয়ে। বিয়ে উপলক্ষে মাস্টার মশাই, মিতুবালা আর সৃজাও কলকাতা থেকে এসেছেন। তারা এখনো শতাব্দীকে দেখেনি। তারা বারবার এদিক ওদিক তাকিয়ে তাদের মেয়েকে খুঁজছে। এদিকে উপমা শতাব্দীকে লেহেঙ্গা পরিয়ে দিয়ে তাহমিদকে রুমে আসতে বলে। তাহমিদ অরুণিকার ঘরে এসে শতাব্দীর হুইল চেয়ার ঘুরিয়ে নিচের দিকে ফিরায়। তারপর হাঁটু গেড়ে বসে বলে, আমি এই লেহেঙ্গাটা তোমার জন্য পছন্দ করেছি। কলকাতায় কোনো অনুষ্ঠান হলেই তুমি লেহেঙ্গা পরতে, তারপর আমার সামনে এসে এই পোজ ওই পোজ দিয়ে দাঁড়িয়ে থাকতে। সেই শতাব্দী মেয়েটা কত চঞ্চল ছিল, তাই না? শতাব্দী মলিন হাসে। তার ইচ্ছে করছে হুইল চেয়ার ছেড়ে উঠে আগের মতো তাহমিদের সামনে এসে দাঁড়াতে, কিন্তু সে পারছে না। অনেক চেষ্টা করেও সে পারছে না। শতাব্দীর চোখে পানি দেখে তাহমিদ তার চোখের পানি মুছে দেয়। তারপর তার চুলে খোপা করে সেই খোপায় কাঠগোলাপের মালা বেঁধে দিল। এরপর তাহমিদ নিজ হাতে শতাব্দীকে সাজিয়ে দিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে বলে, আজ তোমরা ছোট সখী এই ঘর ছেড়ে অন্য ঘরে চলে যাবে, তাই আমি তোমাদের জন্য আলাদা মেয়ে রেখেছি। এখন থেকে সে সব সময় তোমার পাশে থাকবে, আর আমি আমার রুমটা এই পাশে নিয়ে এসেছি। এখন তোমার পাশে ঘরে আমি আছি,
মাঝখানে শুধু একটা দেয়াল মাত্র।